প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াবো। আজ অধ্যায় 1-এর সংজ্ঞার সীমাবদ্ধতা আমি প্রথমেই তোমাদের পড়াবো। তার আগে আমি আমার পরিচয় তোমাদের নিকট উপস্থাপন করি। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী। আমরা এখন যুক্তির সীমাবদ্ধতা পড়াবো। সংজ্ঞার সীমাবদ্ধতা আমাদের পড়াতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে সংজ্ঞা কাকে বলে। কোনো পদের অর্থকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করাকে বলা হয় সংজ্ঞা। সংজ্ঞাদানের ক্ষেত্রে পদের আসন্নতম জাতি এবং লক্ষণকে উল্লেখ করতে হয়, কিন্তু এমন কতগুলো ক্ষেত্র আছে যেখানে পদের আসন্নতম জাতি এবং লক্ষণ উল্লেখ করে তার সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, সেগুলোকে সংজ্ঞার সীমাবদ্ধতা বলে। এখন আমরা দেখব কোন কোন ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে। 1, বৃহত্তম জাতির সংজ্ঞাদান সম্ভব নয়। বৃহত্তম জাতির সংজ্ঞাদান সম্ভব নয়। এখন বৃহত্তম জাতির সংজ্ঞাদান সম্ভব নয় কারণটা কি? বৃহত্তম জাতি হল ডাক্তারদের বিবেচনা সবচেয়ে বড় জাতি। একে অপর কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, অর্থাৎ এর কোনো আসন্নতম জাতি নেই। তাই বৃহত্তম জাতির সংজ্ঞাদান সম্ভব নয়। 2 নম্বর হলো নামবাচক পদের সংজ্ঞাদান সম্ভব নয়। এখন নামবাচক পদের সংজ্ঞাদান সম্ভব নয় কেন? নামবাচক পদ হলো এর অর্থহীন চিহ্ন মাত্র। এই নামবাচক পদের কোনো জাত্যার্থ নাই, আর যার জাত্যার্থ নাই তার আমাদের দান করাও সম্ভব নয়। তাহলে কি হলো? নামবাচক পদ হলো অর্থহীন চিহ্ন মাত্র, এদের মধ্যে কোনো জাত্যার্থ নাই, তাই নামবাচক পদের কোনো সংজ্ঞাদান সম্ভব নয়। তিন নম্বর, একক ব্যক্তি বা বস্তু বিশেষের সংজ্ঞাদান সম্ভব নয়। একক ব্যক্তি বা বস্তু বিশেষের সংজ্ঞাদান সম্ভব নয় কেন? একক ব্যক্তি বা বস্তুতে অসংখ্য গুণ বিদ্যমান থাকে, সংজ্ঞায় এতগুলো গুণের উল্লেখ করা সম্ভব নয়, তাই একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞাদান সম্ভব নয়, এদের শুধু বর্ণনা দেওয়া সম্ভব। 4 নম্বর, বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞাদান
সম্ভব নয়। যেমন বিশিষ্ট গুণবাচক পদ কি কি? যেমন সততা, মিষ্টতা, সাদাত্ব, সত্যবাদিতা, হ্যাঁ, এগুলো হলো বিশিষ্ট গুণবাচক পদ। এগুলো এতই সহজ সরল যে এদের অর্থকে আর স্পষ্ট করা যায় না, তাই এই সকল পদের সংজ্ঞাদান সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম? বিশিষ্ট গুণবাচক পদ কি? সততা, সত্যবাদিতা, মিষ্টতা, সাদাত্ব ইত্যাদি। এই গুণগুলো এতই সহজ সরল যে এদের আর স্পষ্ট করে বা পরিষ্কার করে বলার কোনো সুযোগ নাই, বা এর অর্থ নতুন করে বলার কোনো সুযোগ নাই, তাই এই সকল পদের সংজ্ঞাদান সম্ভব নয়। এখন আমরা 5 নম্বর শিখব। বিশ্ব সত্তার কতকগুলি অপরিহার্য ধারণার সম্ভব নয়। বিশ্ব সত্তার কিছু অপরিহার্য ধারণার সংজ্ঞাদান সম্ভব নয়। বিশ্ব সত্তার কিছু অপরিহার্য ধারণা, যেমন দেশ, কাল, ঈশ্বর, আত্মা, অমরত্ব ইত্যাদি। এই ধারণাগুলো অনন্য সাধারণ, এদেরকে অন্য কোনো বড় ধারণার অন্তর্ভুক্ত করা যায় না বা বড় ক্ষেত্রের অন্তর্ভুক্ত করা যায় না, তাই এ সকল ধারণার সংজ্ঞাদান সম্ভব নয়। আমরা এখন আলোচনা করব সংজ্ঞার প্রয়োজনীয়তা। সংজ্ঞার সংজ্ঞার প্রয়োজনীয়তা। আমরা এখন আলোচনা করব যুক্তিবিদ্যায় আসলে সংজ্ঞার কোনো প্রয়োজন আছে কিনা। যুক্তিবিদ্যায় সংজ্ঞার প্রয়োজনীয়তা হলো অপরিহার্য। যুক্তিবিদ্যায় যুক্তি গঠনের জন্য যে সকল যুক্তিবাক্যের প্রয়োজন হয়, তাতে আমরা প্রত্যেকটি যুক্তিবাক্যে দুটি করে পদ ব্যবহৃত হয়। এই পদের অর্থ যদি স্পষ্ট না হয়, অর্থাৎ পরিষ্কার না হয়, তাহলে যুক্তির যথার্থতা বা বৈধতা নির্ণয় করতে ঝামেলা হয়। এজন্য বলা হয়েছে যে পদের অর্থ যদি যথার্থভাবে প্রকাশ না পায়, পদের ক্ষেত্রে কি হয়? দ্ব্যর্থবোধকতা দেখা যায় এবং অস্পষ্টতা চলে আসে। যে সকল পদ যুক্তিবাক্যে ব্যবহার করে যুক্তি গঠন করা হয়, সেই সকল পদের অর্থ যদি দ্ব্যর্থবোধক হয়, অস্পষ্ট হয়, দুর্বোধ্য হয়, তাহলে পদের বৈধতা নির্ণয় করা, যুক্তির বৈধতা নির্ণয় করা বা এটা সম্ভবপর হয় না। এজন্য বলা হয়েছে কি যে সংজ্ঞাদানের অর্থই হলো পদের অর্থ সুস্পষ্ট করা বা সুনির্দিষ্ট করা। আমরা কোনো বিষয়ের সংজ্ঞাদান করি কেন? যেন সেটা আমার কাছে স্পষ্ট হয়, বোধগম্য হয় বা সুনির্ধারিত হয়। এবং এগুলো যদি অর্থ আমরা পরিষ্কার বা নির্দিষ্ট না করি, তাহলে একই পদ ভিন্ন ভিন্ন যুক্তিবাক্যে ব্যবহৃত হবে এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে। তাতে কী হবে? আমাদের যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করতে সমস্যা হবে। আমরা এই জন্য সংজ্ঞাদান করি, যেন পদের অর্থ সুস্পষ্ট হয় এবং সুনির্দিষ্ট হয়। এই উদ্দেশ্যে সামনে রেখে যুক্তিবিদ্যায় সংজ্ঞাকরণের জন্য কতগুলি নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে। এই নিয়মাবলীগুলো যদি আমরা অনুসরণ করে পদের সংজ্ঞাদান করি, তাহলে সেই পদ দ্ব্যর্থবোধকতা পরিহার করতে পারবে। আমরা
সুস্পষ্টভাবে যুক্তিকে উপস্থাপন করার জন্য এবং বিজ্ঞান চর্চার জন্য আমরা সংজ্ঞা দান করে থাকি। আমরা যদি সংজ্ঞার ক্ষেত্রে পদের সুস্পষ্টতা না আনি তাহলে আমরা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। এজন্য বলা হয়েছে যে ত্রুটিমুক্তভাবে বিজ্ঞান চর্চার জন্য এবং বিশুদ্ধ জ্ঞান চর্চার জন্য সংজ্ঞার প্রয়োজনীয়তা যুক্তিবিদ্যায় অপরিসীম। আমরা যুক্তিবিদ্যায় শুদ্ধ যুক্তির গঠন, শুদ্ধ যুক্তির প্রচার এবং নির্ভুল চিন্তা করার জন্য সংজ্ঞার প্রয়োজনীয়তা বোধ করি। এই জন্য বলা হয় যুক্তিবিদ্যার সংজ্ঞার প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের বিশিষ্ট যুক্তিবিদ আই.এম. কপি সংজ্ঞার 5টি প্রয়োজনীয়তার কথা বলেছেন। 1. সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার, সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার বাড়ানো যায়। শব্দের ভান্ডার বাড়ানো সংজ্ঞার মাধ্যমে আই.এম. কপি কি বলেছেন? আই.এম. কপি কি বলেছেন যে উনি সংজ্ঞার 5টি প্রয়োজনীয়তার কথা বলেছেন। 1 নম্বর বলেছেন সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার বাড়ানো যায়। 2 নম্বরে বলেছেন সংজ্ঞার মাধ্যমে পদের দ্ব্যর্থবোধকতা দূর করা যায়। তাহলে সংজ্ঞার মাধ্যমে পদের দ্ব্যর্থবোধকতা দূর করা যায়। 3 নম্বরে বলেছেন সংজ্ঞার মাধ্যমে পদের অর্থকে সুস্পষ্ট করা যায়। 4 নম্বরে বলেছেন সংজ্ঞার মাধ্যমে পদের তত্ত্বগত ব্যাখ্যা দান করা যায়। 5 নম্বরে বলেছেন সংজ্ঞার মাধ্যমে নিজের মতকে নিজের মত দ্বারা অন্যের মতের উপর প্রভাব বিস্তার করা যায়। আই.এম. কপি সংজ্ঞার 5টি প্রয়োজনীয়তার কথা বলেছেন। আমরা এগুলো এখন শিখলাম। এছাড়াও যুক্তিবিদ পি.কে. রায় বলেছেন যে সংজ্ঞার মাধ্যমে আমরা নির্ভুল চিন্তা করতে পারি, সংজ্ঞার মাধ্যমে আমরা অস্পষ্টতা দূরীকরণ করতে পারি, সংজ্ঞার মাধ্যমে আমরা দ্ব্যর্থবোধকতা দূর করতে পারি, সংজ্ঞার মাধ্যমে আমরা বিজ্ঞান চর্চা করতে পারি, সংজ্ঞার মাধ্যমে আমরা
চেতনাপূর্ণ কাজ করতে পারি এবং সংজ্ঞার যথার্থতার দ্বারা আমরা যুক্তি বা ন্যায়ের বৈধতা বা অবৈধতা নির্ণয় করি, সত্যি করতে পারি। সুতরাং এই সকল প্রয়োজন সাধনের জন্য সংজ্ঞার প্রয়োজনটা যুক্তিবিদ্যায় অপরিসীম। আমরা এখন সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তিগুলো আমরা একটু আলোচনা করব। তো সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ প্রথমেই আমরা পড়াবো যে যুক্তিবিদ্যার সংজ্ঞার 1 নম্বর নিয়ম লঙ্ঘন করলে কি কি অনুপপত্তি ঘটে তা আমরা শেখাবো। ক, বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। বাহুল্য সংজ্ঞা, বাহুল্য সংজ্ঞা একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করলে এই বাহুল্য সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। সংজ্ঞার 1 নম্বর নিয়মে বলা হয়েছে কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। বাহুল্য সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখি যে আমরা সংজ্ঞার যে প্রকৃত যথার্থ আমরা তার চেয়েও বেশি উল্লেখ করি এবং যতটুকু বেশি উল্লেখ করি সেটা তার অবান্তর লক্ষণ হয়, এটা বাহুল্য দোষে দূষিত হয়, অর্থাৎ যথার্থ সংজ্ঞার 1 নম্বর নিয়মকে লঙ্ঘিত করে। ফলে যে অনুপপত্তি ঘটে তাকে কি বলা হয়, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি এবং বিচার শক্তি সম্পন্ন জীব। আমরা জানি সংজ্ঞায় কি হবে, যথার্থের পূর্ণ বিবৃতি থাকবে, সুস্পষ্ট বর্ণনা থাকবে। কিন্তু আমরা দেখলাম মানুষ পদের যথার্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এই দুটি গুণ ছাড়াও আরেকটি অতিরিক্ত গুণ এখানে উল্লেখ করা হয়েছে, বিচার শক্তি। এই বিচার শক্তিকে অতিরিক্ত গুণ এখানে আমরা নিয়ে এসেছি, অর্থাৎ প্রকৃত যে মানুষের প্রকৃত যে যথার্থ তার থেকে আমরা বেশি নিয়ে আমরা এর সংজ্ঞা দান করেছি। সুতরাং এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা এবং এই সংজ্ঞাটার নাম হলো বাহুল্য সংজ্ঞা। এই যে অতিরিক্ত কিছু নিয়ে এসে যে আমরা সংজ্ঞাটি দিলাম, এটার কোনো প্রয়োজন নাই, এটা একটা নিষ্প্রয়োজনীয় একটা জিনিস। যেমন আমরা যদি ত্রিভুজের সংজ্ঞা দিতে গিয়ে বলি ত্রিভুজ 3 বাহু দ্বারা বেষ্টিত এবং 3 কোণ বিশিষ্ট সমতল ক্ষেত্র, তাহলে এই যে ত্রিভুজের 3টি বাহু থাকলে 3টি বাহু দ্বারা বেষ্টিত হলে এটুকু বললেই কিন্তু সংজ্ঞাটি স্পষ্ট হয়ে যায়। এই যে আমরা একটু 3টি কোণ দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র, এই যে 3টি কোণ দ্বারা বেষ্টিত আমরা অতিরিক্ত গুণ আরোপ করলাম, এখানে সংজ্ঞার ক্ষেত্রে যে অনুপত্তি ঘটলো সেটির নাম হলো বাহুল্য সংজ্ঞা। আমরা এখন পড়াবো আপত্তিক সংজ্ঞা।
আমরা আপত্তিক সংজ্ঞা একটি সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন, এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করে আমরা যদি অতিরিক্ত গুণ উল্লেখ করি, সেই অতিরিক্ত গুণটি যদি পদে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং সেই সংজ্ঞাটার নাম হবে আপত্তিক সংজ্ঞা। আমরা এই আপত্তিক সংজ্ঞা একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। আমরা এখানে দেখেছি যে একটি যথার্থ সংজ্ঞায় যেমন পদের মূল সাধারণ এবং আবশ্যিক গুণের উল্লেখ থাকা দরকার, এই সাধারণ এবং আবশ্যিক গুণের বাইরেও অতিরিক্ত গুণ আরোপ করা হয় এবং যে গুণটি হবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, সেটির কারণে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং সেই সংজ্ঞার নাম হলো আপত্তিক সংজ্ঞার অনুপপত্তি। যেমন মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, যেমন মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। আমরা জানি মানুষের সংজ্ঞা হলো মানুষ হিসেবে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, অর্থাৎ যে জীবের জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে সেটাকে আমরা মানুষ বলবো, এটাই হলো মানুষের সংজ্ঞা। কিন্তু আমরা দেখেছি এখানে একটি অতিরিক্ত গুণ বুদ্ধিবৃত্তি বাদেও আমরা একটি গুণ দেখেছি দ্বিপদ। এই গুণটি হলো এর একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এটি হলো মানুষের থেকেই অনিবার্যভাবে এসেছে দ্বিপদ কথাটি, এটা একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং কোনো পদের জাত্যাত্বের অতিরিক্ত একটি গুণ যদি প্রকাশ পায় এবং সেই গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং সেই সংজ্ঞাটির নাম হবে আপত্তিক সংজ্ঞা। সুতরাং এটি একটি সংজ্ঞার প্রথম নিয়মের লঙ্ঘনজনিত অনুপপত্তি এবং তার নাম হলো আপত্তিক সংজ্ঞা অনুপপত্তি। এবারে আমরা পড়াবো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। সংজ্ঞা অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কি? এটা হলো সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করার ফলে এই অনুপপত্তিটি ঘটে। সংজ্ঞার প্রথম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদে পূর্ণজাত্যাত্ব উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কম নয়। কিন্তু আলোচ্য সংজ্ঞায় আমরা দেখি যে মূল জাত্যাত্ব উল্লেখ করার পরেও এতে একটি অতিরিক্ত গুণ আমরা উল্লেখ করি, সেই অতিরিক্ত গুণ যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং সেই সংজ্ঞাটার নাম হবে অব্যাপক সংজ্ঞা বা অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যেমন গরু হয় সাধারণ বিশিষ্ট জীব, যেমন গরু হয় সাধারণ বিশিষ্ট জীব। গরু হয় সাধারণ বিশিষ্ট জীব। এখানে গরুর যে সংজ্ঞা সেটি আমরা উল্লেখ করেছি, কিন্তু তার চেয়েও আমরা অতিরিক্ত গুণ আমরা এখানে ব্যবহার করলাম, যে কি এই যে সাধারণ, এবং সাধারণ বাদেও এই পৃথিবীতে সাধারণ নামে গরুটিকে আমরা সীমায়িত করে দিলাম, কিন্তু মনে হচ্ছে সাধারণ বাদে পৃথিবীতে আর কোনো গরু নাই, কিন্তু সাধারণ বাদে কালো রং, ধলা রং, সাদা রং, লাল রং ইত্যাদি বিভিন্ন রঙের আমরা গরু দেখতে পাই। সুতরাং তাদের কি হলো,
এখানে সীমায়িত করে দেওয়া হলো। এরপরে যে অনুপপত্তিটি ঘটলো তার নাম হলো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। অতি ব্যাপক সংজ্ঞা, অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। অতি ব্যাপক সংজ্ঞা একটি ত্রুটিমূলক সংজ্ঞা। এটি সংজ্ঞার 1 নম্বর নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার যে যথার্থ তার যদি পুরোপুরি উল্লেখ না করি, তার অংশবিশেষ উল্লেখ করি, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। এরূপ সংজ্ঞার নাম হলো অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হয় জীব। এক্ষেত্রে আমরা দেখি মানুষের সংজ্ঞা হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। সেখানে এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি উল্লেখ না করে বলা হলো মানুষ হয় একটি জীব। তাহলে কি হলো যে মানুষের যে গুণ তার থেকে এখানে কম উল্লেখ করা হলো। সুতরাং এখানে একটি অনুপপত্তি ঘটলো। এই অনুপপত্তিটির নাম হলো অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এখন আমরা দেখব সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘনের ফলে কি কি অনুপপত্তি ঘটে। রূপক সংজ্ঞা অনুপপত্তি। রূপক সংজ্ঞা অনুপপত্তি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে এই রূপ অনুপপত্তি ঘটে। সংজ্ঞার দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি সংজ্ঞাটি থেকে স্পষ্টতর হতে হবে। সেখানে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে সংজ্ঞায় আমরা কি করব, যে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করব না। যে পদের সংজ্ঞা দেব সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। কিন্তু এটা না হয়ে যদি আমরা রূপক শব্দ ব্যবহার করি তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং এটাকে বলা হয় রূপক সংজ্ঞা অনুপপত্তি। আমরা রূপক সংজ্ঞা অনুপপত্তির ক্ষেত্রে আমরা দেখি যে সিংহ হলো পশুর রাজা। যেমন পশুর রাজা, এখানে আমরা সিংহের সংজ্ঞা দিতে গিয়ে পশুর রাজা নামক রূপক শব্দের সাহায্য গ্রহণ করেছি। সুতরাং এই সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ এবং এই সংজ্ঞাটির নাম হলো রূপক সংজ্ঞা অনুপপত্তি। আসলে সিংহ এক প্রকার জীব, সেটা না বলে আমরা কি বললাম, পশুর রাজা বলে একটি রূপক শব্দের সাহায্য গ্রহণ করলাম, রূপক ভাষার সাহায্য গ্রহণ করলাম। এতে যে অনুপপত্তি ঘটলো তার নাম হলো রূপক সংজ্ঞা অনুপপত্তি। দুর্বোধ্য সংজ্ঞা। দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। দুর্বোধ্য সংজ্ঞা হলো কি, যে এটা একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সংজ্ঞার দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই সংজ্ঞায় যখন আমরা দুর্বোধ্য ভাষা ব্যবহার করব তখন সেখানে একটি অনুপপত্তি ঘটে, আর তার নাম হলো দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি।
যেমন আমরা বট বৃক্ষর বর্ণাদি থেকে যদি বলি, বট বৃক্ষ হচ্ছে জটজট লাঞ্ছিত, সবিতাতপ নিরোধক, স্তম্ভিক পাদক। এই যে আমরা ব্যাখ্যাটা দিলাম, এটি আমাদের কাছে বিষয়টি কি তা আমাদের কাছে স্পষ্ট হলো না, এখানে বিষয়টি দুর্বোধ্যই থেকে গেল। এর ফলে সংজ্ঞায় অনুপপত্তি ঘটলো, সেই সংজ্ঞাটির নাম হলো দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। এখন আমরা পড়াবো চক্রক সংজ্ঞা, অর্থাৎ সংজ্ঞার 3 নম্বর নিয়ম লঙ্ঘন করার ফলে কি অনুপপত্তি ঘটে। চক্রক সংজ্ঞা। চক্রক সংজ্ঞা অনুপপত্তিটি কি? চক্রক সংজ্ঞা অনুপপত্তিটি হলো একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা অনুপপত্তি। এটি সংজ্ঞার 3য় নিয়ম লঙ্ঘন করলে এই অনুপপত্তিটি ঘটে। সংজ্ঞার 3য় নিয়মে কি বলা হয়েছে? সংজ্ঞার 3য় নিয়মে বলা হয়েছে যে পদে আমরা সংজ্ঞা দেব সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ ওই সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। করলে যে অনুপপত্তি ঘটে তার নাম হলো চক্রক সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব সংজ্ঞাটি একটি চক্রক সংজ্ঞা, কারণ এই সংজ্ঞায় নতুনত্ব বলে কিছু নাই। সংজ্ঞাটিতে যা ছিল সেটিকেই আমরা ঘুরিয়ে তার প্রতিশব্দ বা সমাপ্ত শব্দ ব্যবহার করে সংজ্ঞাটি উপস্থাপন করেছি, ফলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হলো এবং এই ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো চক্রক সংজ্ঞা অনুপপত্তি। এখন আমরা পড়াবো যে সংজ্ঞার 4 নম্বর নিয়ম লঙ্ঘন করলে কি অনুপপত্তি ঘটে। রঙার্থক সংজ্ঞা। নয়ার্থক সংজ্ঞা, অর্থাৎ সংজ্ঞার 4 নম্বর নিয়মটা কি? যে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি